তোমাদের কি মনে হয় যত ভূতের গল্প শেয়ার করি সবই কি মিথ্যে, সবই কি বানানো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে দুটো ঘটনা শেয়ার করব। আমি মাঝখানে ছিলাম না, যার কারণে ঘটনা দিতে পারিনি। আমি একটু অন্য কাজে ব্যস্ত আছি। সব ডিটেলসে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমরা এবার ঘটনায় যাই। কেন আমি কথাটা বললাম শুরুতেই সেটাও আমি তোমাদেরকে বলবো। আর হ্যাঁ, দীঘার ঘটনা কিন্তু আছে, সেটাও শেয়ার করব। সাথে হোটেলটাও আমি তোমাদেরকে দেখাবো, কিন্তু দুঃখিত, কেউ নাম জিজ্ঞেস করবে না, আমি বলতে পারবো না, প্রথমেই বলে নিলাম। সবাইকে বলবো একটা করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, করে পাশে থেকো। তোমাদের কথা মতো আজকে প্রথম দীঘার ঘটনাটা তুলে ধরবো। আমি দীঘা গেছিলাম পূর্ণিমার পরের দিন। তো যেদিন আমি দীঘা যাই, দীঘা আমি একটি কাজ নিয়ে গিয়েছিলাম। তোমরা জানো আমাকে 1 মাস 2 মাস অন্তর অন্তর দীঘা যেতে হয়। আর তোমরা যারা পুরনো আমার দর্শক বন্ধুরা আছো, তোমরা ভালো করে জানো আমি দীঘাতে কি করতে যাই। আমার নতুন করে পরিচয় দেওয়ার বা বলার কোনো প্রশ্নই হয় না। তবে আজকে আমি তোমাদেরকে বলবো, আমার কাছে একটি হোটেল থেকে দুটো দুটো ঘটনা আসে। একটি ঘটনা 7 মাস আগে আসে, একটি ঘটনা 5 দিন আগে আসে। তো দুটো ঘটনা যেই হোটেল থেকে আসে সেই হোটেলের নাম আমাকে একজন ভাইট রাখে, যিনি 7 মাস আগে বলেছিলেন। উনি হোটেলের নাম জিজ্ঞেস করার পরেও বলেননি। বলছে দিদিভাই নামটা বলতে পারবো না, কারণ আমরা গেছি, আমরা ওখানে অনেক হাল্লা করেছিলাম, মানে ওই হোটেলে তারা ঝগড়া ঝামেলা করেছিল, যেই কারণে তারা হোটেলের নামটা বলবে না। বলছে দিদিভাই যদি আমরা বলি, এবার তারা যদি ঘটনাটা কোনো ক্রমে পেয়ে যায় তাহলে ভাববে আমরাই হয়তো জিনিসটা রটাচ্ছি। কারণ কোনো হোটেল যদি কারোর ব্যক্তিগতভাবে কোনো রকম খারাপ থাকে, তারা কিন্তু হোটেল থেকে কখনোই বলে না যে হ্যাঁ আমাদের হোটেলটা এরকমই, যেটা আপনাদের সাথে অভিজ্ঞতা ঘটছে বা ঘটেছে, এটা কেউ কখনো বলবে না। নিজে কখনো দাঁড়িয়ে নিজের কাউকে খারাপ বলবে না, কেউ বলবে না। ওখানে ব্যবসা হয় রীতিমতো, পর্যটক ওখানে আসে। একটা হোটেলে ব্যবসা বন্ধ তারা নিজেরা কি করে করবে? এটা তো পসিবল না। কিন্তু নামটা বলেনি বলে আমি 7 মাস আগের ঘটনাটা আমি নিইনি। সিরিয়াস বলছি, আমি নিইনি, কারণ আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে অনেক সময় এরকম হয়, আমরা খুব ওই চাল গুনে 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 চাল থেকে ময়লা তোলার মতো, কালো চাল তোলার মতো আমরা ঘটনা কিন্তু বিবেচনা করি। তারপর তোমাদের সামনে ঘটনাটা আমরা শো করি। দেন যেটা আমার কাছে আসে রিসেন্ট, সেই ঘটনাটা যখন ওই হোটেলের আসে, তখন আমি ঘটনা দুটো একটু মিলিয়ে নিই। রুম নাম্বার, কত ফ্লোরে হয়েছে, দেন কি হয়েছে, একই রকম বের হয়। তাই আজকে তোমাদেরকে আমি ঘটনা শেয়ার করব, দুটো ঘটনা মিলিয়ে অভিজ্ঞতা, আর সাথে তোমাদের হোটেলটা আমি দেখিয়ে দেবো। সাথে থাকো, ঘটনাটা পুরো শোনো। আরেকটি ঘটনা একদম শেষে বলবো। দুটো ঘটনাই কিন্তু আজকে দারুণ ভয়ের। প্রথম ঘটনাটা আমি তোমাদের যে দীঘার হোটেলের কথা বলবো। দেখো, দীঘার প্রচুর হোটেলে প্রচুর পর্যটকের সাথে অনেক অভিজ্ঞতা ঘটে। কেউ আমাদেরকে এসে সবটা বলে, কেউ আবার নাম টাম প্রকাশ করতে চায় না। তো সেখানে আমি অনেক ঘটনা তুলে ধরি, অনেক ঘটনা তুলে ধরি না। মাঝে মাঝে একটা হোটেলেরই 3-4 জন এসে ঘটনা বলে, একটাই হোটেলে এই এত নাম্বার রুমে এরকম এরকম হয়েছে, সেই ঘটনাগুলো তো নিতেই হয়, কারণ সেগুলো তো বুঝতেই পারি একদম বাস্তব জেনুইন। তো আজকে যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা হচ্ছে চন্দ্রিমা বসাক দিদিভাই তার মাকে নিয়ে আর তার বাবাকে নিয়ে তারা দীঘা ঘুরতে যান। এবার যেহেতু দীঘার মানে ধরো একদম সি বিচের কাছে যদি থাকো, যেরকম আমি গেলে তোমাদের দেখাই, ওই হোটেলগুলো মোটামুটি নিতে গেলে পার ডে 5,000, 6,000, 4,500 এরকম রুম রেট আছে একদিনের। এবার সেই একদিনের 4,000 5,000 টাকা সবাই কিন্তু সত্যি কথা বলতে দেওয়ার মতো সেরকম তাদের ইয়েটা থাকে না, যে একদিনে আমি 5,000 টাকা দিয়ে একটা হোটেল নিয়ে থাকবো। তো চন্দ্রিমা দিদিভাই বলেন আমার বৃদ্ধ মাকে বাবাকে অ্যাকচুয়ালি নিয়ে যাই জগন্নাথ দেবের মন্দিরে
ঘোরানোর জন্য। কারণ মা বাবার কাছে অনেকে বলে যে পুরীতে জগন্নাথ দেবের যে মন্দিরটা হয়েছে সেই মন্দিরটা খুব সুন্দর, মানে গেলে খুব পবিত্র ফিল হয় আর মনটা শান্তি লাগে। তো মায়ের বয়স হয়েছে, মা বাবা আমাকে কদিন ধরে বলতে থাকে যে একটুখানি দেখ না, যদি ওখানে নিয়ে যেতে পারিস সময় করে। তো চন্দ্রিমা দিদিভাই একজন কিন্তু স্কুল টিচার, তো উনি যেহেতু সময় একদমই পান না, একটা স্কুল টিচার, ওনার সময় হাতে না পাওয়াটাই সম্ভব। কিন্তু দিদিভাই মাঝখানে 2 দিন ছুটি পান, কোনো একটা ছুটি ছিল কোনো কারণে, উনি 2 দিন ছুটি পান। একটা দিন এক্সট্রা উনি ছুটি লিখিয়ে নিয়ে 3 দিনের জন্য, মানে 2 দিন থাকবেন আর 3 দিনের দিন ব্যাক করে রেস্ট করে পরের দিন উনি আবার ওনার স্কুলে জয়েন করবে। সব থেকে বড় কথা হয়, যখন উনি মানে দীঘা যান, দীঘা যাওয়ার পর রুম খুঁজতে থাকে। এবার বাস থেকে ওনারা নামেন, বৃদ্ধ মা বাবাকে নিয়ে একটা অটো উনি নেন, ওখান থেকে অটো বা টোটো উনি নিয়েছিলেন। নিয়ে উনি বলেছেন একটু কম দামের, একটু ভিতর দিকে হলেও হবে, আবার খুব ভেতরেও না। আমি যে হোটেলটা তোমাদের দেখাবো সেটা কিন্তু খুব ভেতরেও না, মোটামুটি ওই ধরে নাও 15 মিনিট মতো হাঁটলে সমুদ্র কাছে যাওয়া যাবে। তো ঘোরাতে ঘোরাতে 2-3টে হোটেল দেখায়, পছন্দ হয় না। তারপর ওই হোটেলটা পছন্দ হয়, যেই হোটেলটা উনি নেন। ওনারা ওনাদের মতো করে নেয়, ভাড়ায় ঠিকঠাক ওনাদের আন্ডারস্ট্যান্ডিং হয়, ওনারা রুমটা নিয়ে নেয়। এবার ওনাদের ওই রুমটাই দেওয়া হয় যেই রুমটায় অ্যাকচুয়ালি হোটেলের ওনারা আদার্স খুব কম পাবলিককেই ভাড়া দেন। এরকম একটা রুম ওনারা পার্টি ডেকেই কিন্তু দেন। দেখেছেন বৃদ্ধ মা বাবা আর একটি মধ্যবয়স্কা মহিলা, মানে দিদিভাইয়ের কথা বলছি, তো সেই রুমটাই ওনাদের দেন। বাবাকে মাকে নিয়ে উনি জগন্নাথ দেবের মন্দিরে যান, মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসেন। বাবা মা সমুদ্রের কাছে যেতে চাননি, ওনাদের নিয়ে রুমে রেখে চন্দ্রিমা দিদিভাই নিজে একা একটু সমুদ্রের ধারে হেঁটে হেঁটে যান, স্থানীয় কিছু লোকের সাহায্য নিয়ে, যে আমি কিভাবে যাব সমুদ্রের পথটা লোকে ওখানে দেখিয়ে দেয়। দিদিভাই বলেন আমি ওখানে যাই, 10 মিনিট হাতে বসি, কারণ এসে আবার বাবা মা খাবেন, খাবারের ব্যবস্থা করতে হবে, নিজে খাবো, সব কিছু ভেবে কিছুক্ষণ বসে আমি চলে আসি। যখন আমি আমার রুমে আসলাম তখন আমাকে বাবা বলল যে টিভি দেখছিলাম, পুরনো যুগের একটা টিভি, দেওয়ার নতুন কোনো টিভি না, বলছে টিভি দেখছিলাম, কিরকম একটা ধাপধুপ করে রুমের মধ্যে আওয়াজ হলো। তো একই রুমের মধ্যে টিভি, একই রুমের মধ্যে মা আছেন বাবা আছেন, রুমের মধ্যে আওয়াজ হয়েছে, কিন্তু কি পড়েছে কিছু পড়ার মতো, কিন্তু মা বাবা বুঝতে পারেনি যে কিছু পড়েছে, কারণ পড়ে যাওয়ার মতো কোনো উঁচু জায়গায় আমরা কোনো জিনিস রাখিনি, কিন্তু আওয়াজটা হয়েছে 8টা থেকে 8টা 15-16-র মধ্যে। আমি রাতের কথা বলছি, রাত 8টা থেকে 8টা 15-16। দিদিভাই সেই কথাটা শুনে একটু হেসে দিদিভাই বলে যে হয়তো আশেপাশে কোথাও আওয়াজ হয়েছে। দিদিভাই কিন্তু সত্যি কথাটা শোনার পর একটু হাসেন মুচকে। দিদিভাই তখন বাবাকে বলেন, মাকে বলেন যে ওরকম কিছু না, হয়তো আশেপাশে কোনো হোটেলে কোনো রকম আওয়াজ হয়েছে, তোমরা সেটা ভাবছো যে তোমাদের রুমে আওয়াজটা হয়েছে, মানে আশেপাশে ওই হোটেলেরই কোনো রুমে হয়তো কোনো শব্দ হয়েছে, হয় না অনেক সময় আশেপাশে যে রুমগুলো থাকে, হতেই পারে কোনো বাচ্চা টাচ্চা রয়েছে বা কেউ লাফালাফি করলে এরকম আওয়াজ হয় অনেক সময়, বা অনেক আসে গেটের মধ্যে ভুল করে অন্য গেটে নক করতে গিয়ে নিজেদের গেটের এরকম করে। তো সেখানে দিদিভাই হাসেন আর মাকে বাবাকে এই কথাটা কিন্তু বোঝান। তো সেখানে দাঁড়িয়ে দিদিভাইয়ের বাবা বলেন যে আমিও তোর মাকে বললাম যে এরকমই কিছু হবে, কিন্তু তোর মা খামোকাই ভয় পাচ্ছে, তোর মা বলছে যে না এই রুমের মধ্যেই আওয়াজ হয়েছে। যাই হোক, সেই প্রসঙ্গ কিন্তু আমরা কিছুক্ষণ আলোচনার পর ভুলে যাই। তারপর আমরা রাতের খাওয়া দাওয়া সারি, আমরা হোটেলেরই একটি ছেলেকে বলি যে আমাদেরকে প্লেন ভাত, ডাল, আলু ভাজা, হ্যাঁ এই একটু মাছ এনে দিতে, ও ছেলেটি এনে দেয়, একটা টাকা ধার্য করে ধরে দিয়ে দিই। এইবার ঘটনাটা ঘটে হচ্ছে রাতের বেলা। বলছে রাত তখন আনুমানিক 11:30 বাজে, ওই খেয়ে শুতে শুতে ওই 11টা বাজে, মা বাবা শুয়ে পড়েন খাবার পর।
দিদিভাই ঘুমাতে যান, তখন মোটামুটি ডবল বেড নিয়েছিলেন। তো তখন 11টা বাজে, ওই 11টার আশেপাশে, ঠিক 11টা না হলে ওরকম হবে। বলছে আমি শুয়ে আছি, এবার জানি না কেন টিভিতে সব বন্ধ, শুধু নাইট রুম জ্বলছে, যেটা নাইট লাইট থাকে রুমের মধ্যে। পাশাপাশি এদিকে বাবা মা আর এদিকে আমি শুয়েছি। হঠাৎ আমার যেন কীরকম একটা হয় না, অনেক সময় দেখবে কোনো জায়গায় কিছু নেই কিন্তু শরীরের মধ্যে একটা মানে একটা অনুভব হয়, কিছু একটা ভয় বা একটা গা ছমছমে নিজের মন থেকে, তুমি কিছুই জানো না, কিচ্ছু না, কিন্তু হয়। দিদিভাই বলছেন আমার ওরকমই কিছু একটা ফিল হলো, একটা মানে গা ছমছমে ভাব, একটা কীরকম টাইপের। তো আমি উঠে বসে আছি, নামিনি, আমি উঠে বসে এদিকে ওদিকে দেখছি। হঠাৎ আমি দেখলাম আমাদের যে ব্যাগটা, একটা ওই ড্রেসিং আয়না মতো ছিল, ওখানটা একটা ছোট্ট স্পেস, মানে ওখানে ওই তুমি কিছু নিয়ে গেলে চিরুনি টিরুনি, সাজা গোজার কোনো ক্রিম ট্রিম নিয়ে গেলে রাখার মতো, ডাইনিংয়ের মানে সরি ডাইনিং না, ড্রেসিং আয়নার সামনে ওইখানটা একটা ছোট ব্যাগ, যেটা মানে দিদিভাইয়ের কাছে ছিল সন্ধ্যা দিয়ে, সেই ব্যাগটা দিদিভাই ওর উপর রেখেছিল, যার মধ্যে কিছু টাকা আছে রাখা, যেটা সবার আমাদের মহিলাদের কাছে একটা পার্স থাকে, সেটার কথা বলছি। দিদিভাই বলছে আমি তাকালাম যখন পার্সটা ওইখান থেকে নিজে ঠাপ করে উল্টে পড়ে গেল, আমি কিন্তু দেখছি, কিন্তু এটা কিভাবে পসিবল? ওটা তো আমি তখন রাখিনি, আমি ঘরে ঢুকেছি যখন প্রায় 8টা বাজে, তখন থেকে ওইটা রাখা, এতক্ষণ পড়লো না, এখন আমি তাকিয়ে রয়েছি, পড়ে গেল, এটা কিভাবে হয়? তবুও কিন্তু দিদিভাই সেই জিনিসটা কিছু না মনে করে উঠে আবার দিদিভাই ওটাকে তুলে ওরকম করে দাঁড় করিয়ে রেখে দেয়। দিদিভাই বলছেন হঠাৎ রাত্রেবেলা আনুমানিক তখন 12:30 বাজে, ঘুমিয়ে পড়েন, ওই গ্যাপটার মধ্যে কিন্তু দিদিভাই ঘুমিয়ে পড়েন। ঠিক 12:30টার সময় ওয়াশরুমের যে দরজাটা, এটা আমরা বারেবার মানে যে কোনো হোটেলেই আমরা ঘটনা পেলে পাই, ওয়াশরুমের দরজাটা অদ্ভুতভাবে ক্যার 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 করে একটা শব্দ হয়, মনে হচ্ছে যেন দরজাটা ভেজানো রয়েছে, খোলা, হাওয়া দিচ্ছে, হালকা হালকা ক্যার ক্যার করে খুলছে ভিতর দিকে, আবার ধাপ করে বন্ধ হয়ে যাচ্ছে, আবার ক্যার ক্যার করে খুলছে, ধাপ করে বন্ধ হয়ে যাচ্ছে, আবার ক্যার ক্যার করে খুলছে, ধাপ করে বন্ধ হয়ে যাচ্ছে, অনবরত এরকম 5-7 বার কিন্তু চলতে থাকে, 5-7 বার এরকম হচ্ছে, মানে হতে থাকছে। এইবার দিদিভাই বলছে এটাও যদি হওয়ার হতো 8টা দিয়ে হতে পারতো, এটা তো হয়নি। এবার যেহেতু উনি হয়তো দিদিভাই এই জিনিসগুলো কিন্তু মনে করতো না, উনি হয়তো মনে করছেন এই কারণে যে বাবা মা প্রথমেই একটা কোথাও যেন ভয় একটা ঢুকিয়ে দিয়েছে মনে। ওই যে একটা শব্দ হয়েছিল 8টার সময়, একটা শব্দ হয়েছিল ধাপ করে কিছু, এবার ওইটাই তো মাথার মধ্যে ঘুরছে যে কি হয়েছিল, কেন হয়েছিল, তার মানে কি বাবা বলেছে, সত্যি কি রুমটা কিছু আছে, এই রুমটাই কি আমাদের দিল, সত্যি কি ভয়ের কিছু, না আমরা বেকারণেই এরকম ভয় পাচ্ছি। ঠিক আছে, যাই হোক, কিছুটা সময় দিদিভাই উঠে বসে আবারও দেখার পর ওয়াশরুম যায়, ওয়াশরুম থেকে যখন বেরিয়ে বিছানার দিকে হেঁটে আসছে, দিদিভাইয়ের ভালো করে মনে আছে, দিদিভাই বলছে আমাকে বারবার করে, আপনি বিলিভ করবেন না, আমি ওয়াশরুমের দরজা লক করে আমি কিন্তু বের হয়েছি, দরজা লক করে বের হয়েছি, কিন্তু আমি বুঝলাম না, যখন আমি খাটে উঠবো তখন দরজাটা কেউ যেন ঠেলে খুলে দিল। এটা কিভাবে পসিবল হয়? আমি তো দরজাটা খুলে ওয়াশরুম থেকে ভিতরে লক করি, তারপর ওয়াশরুম থেকে আমি বেরিয়ে দরজাটা আবার লক করি যাতে খুলে না যায়, আবার যাতে না হয়, বাবা মা উঠলে বাবা মা উঠবেন, আমি দরজাটা লক করে যখন আমি আমার বেডে উঠবো তখন তাহলে কে খুলে দিল? দিদিভাই তখন কিন্তু ভয় পায়, তখনও তার মাকে বাবাকে গুণাক্ষরেও কোনো কথা কিন্তু দিদিভাই বলেননি। দিদিভাই চুপচাপ আসে, এসে নিজের বেডে শুয়ে পড়ে। গরম সময়, পাখা চলছে, গরমের সময়, তখন ওই সময় হ্যাঁ এসিও ছিল, হয়তো ওনারা এসি নেননি এরকম কিছু, এসির কথা বলেনি, ফ্যান চলছিল। দিদিভাই বলছেন আমি অনেক পরে এদিক ওদিক করতে করতে, সকাল থেকে যেহেতু উনি বাসে করে আসা, মা বাবাকে নিয়ে এদিক ওদিক করা,
শরীরে একটা জার্নি তো হয়। ঘুমিয়ে পড়ি। খট 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 করে কিছু একটা শব্দ হচ্ছে কানের কাছে, যেটা আমি ফিল করছি, কিন্তু আমি চোখ খুলে দেখতে পাচ্ছি না, কারণ ঘুম আমাকে এতটাই ধরেছে। কি আওয়াজ হচ্ছে, কোথায় আওয়াজ হচ্ছে আমি বুঝতে পারছি না, রুমেই হচ্ছে, কিন্তু কিসে কি আওয়াজ হচ্ছে সেটা আমার তখন দেখার মতো ক্ষমতা নেই। যখন আমার অনেকক্ষণ ধরে 5-7 মিনিট ধরে শরীরে ঘাম হচ্ছে, গরম লাগছে, তখন চোখটা খুলি। চোখটা যখন খুললাম, আর এই একই কথা 7 মাস আগেও আমাকে বলেছিল যে দাদা ভাইরা গিয়েছিলেন, যে চোখ খুলে দেখলাম ওই ফ্যানের মধ্যে একটা মহিলা গলায় ফাঁস দিয়ে ঝুলছে, আর দিদি ভাইও দেখে পা দুটো ঠিক তার বুকের সোজাসুজি, একদম বুকের সোজাসুজি ফ্যানটা, আর পা দুটো বুকের সোজাসুজি খাটের ওপরে, দিদিভাইয়ের বুকের কাছে একদম তার পা দুটো। মহিলাটি ওরমভাবে চুড়িদার পরা, সালোয়ার কামিজ পরা, যেই সালোয়ার কামিজ পরে আছে তার ওড়না দিয়ে ফাঁস গলায় সে ঝুলছে। দিদিভাই এই দেখে ওইখানে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়, আর চিৎকার করে যখনই অজ্ঞান হয়ে যায় তখনই তার মা বাবা পাশ থেকে উঠে এসে চোখে মুখে জল দেয়, চিৎকার চেঁচামেচি করে। দিদিভাইয়ের বাবার সাথে সাথে নিচে আসে, এসে রিসেপশনের লোক ডাকে। তখন তারা যায়, গিয়ে বলছে যে কি হয়েছে, জল টল দেয়, বলছে আমার মেয়ের এরকম অজ্ঞান হয়ে গেছে এই রুমে। এটা অভিজ্ঞতা, তারা তো প্রথমেই একটা ভয় পেয়েছে, তারা এগুলো বলে, কিন্তু হোটেলের লোক এগুলো কিছুই মানেনি। সেই হোটেল কোনোভাবে তারা দায়ী ভার নেয়নি। তারা বলে আপনারা কালকে ঘর ছেড়ে দেন, 1 দিনের ভাড়া আপনাদের আমরা দিয়ে দেবো, 2 দিন বুক করা ছিল আমরা দিয়ে দেবো, আমরা আপনাদের রাখবো না, ঠিক আছে? এরকম আমাদের হোটেলে বদনাম হবে, আমাদের এর আগে এরকম কেউ বলেনি। আর আপনারা এগুলো পুরোটাই মানে আপনাদের কোনো কিছু অন্য কিছু ভয় থেকে আপনারা বলছেন, এটা হতেই পারে না। আমাদের এই হোটেলে ভালো ব্যবসা হয়, এত লোক আসে, আপনারা মানে ওরা এগুলো বিলিভ করেননি, ঠিক আছে? এই ছিল আমাদের ঘটনা। পরের দিন তারা ওখান থেকে গিয়ে অন্য একটা ওল্ড দীঘার হোটেলে ছিল, সেই হোটেলের কিছু ঘটনা বলেছে, কোনো ভৌতিক না, অন্য কারণে বিয়ার আর কি। তো সেই হোটেল থেকে তারপর পরের দিন তারা আবার রিটার্ন করে। এই হচ্ছে প্রথম ঘটনা আমাদের। আর তোমরা তো অলরেডি শর্টসে দেখেই নিয়েছো, আমি এখানেও দিয়ে দিলাম, দেখে নাও। বন্ধুর সাথে দেখা করে আসলাম, পেছনে হোটেলটা দেখে রাখো একটু ভালো করে। এই হোটেলের আমি দেখে নাম তো তোমাদের দেখাতে পারবো না, দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ এই হোটেলের ঘটনাও আমার কাছে আছে। আর এবার আমরা যাব আমাদের দ্বিতীয় ঘটনায়, যেই ঘটনাটা নিয়ে আমি তোমাদের কিছু কথা বলবো প্রথমে। সেটা হচ্ছে, তোমরা যারা আমার নিয়মিত দর্শক বন্ধুরা আছো, বা যারা বহুদিন ধরে আমাকে ফলো করো, জানো, সাবস্ক্রাইবার আছো, আমার পরিবারে আছো, তোমাদের কথা বলছি, বা যারা নীরব শ্রোতা তাদেরও কথা বলছি। অবশ্যই আমি চাইবো তোমরা উত্তর দাও। জীবনে তোমরা কোনোভাবে কোনো দিন কোনো ভুল কথা বলনি? কোনো সময় মুখ থেকে তোমাদের ভুল কিছু বেরোয় না? বের হয়তো। আমি শোনা কথায় লাস্ট যেই দিন আমি একটা ঘটনা শেয়ার করি, সেখানে আমি 1995 না বলে আমি 2095 সাল বলেছিলাম। কোনো একটা জায়গায় একবার আমি ভুলবশত বলি। আমি দেখলাম সেইটা নিয়ে তোমরা না অনেকেই, বাইরের যারা নীরব শ্রোতা অনেকেই আছে, সবাই তো আর পরিবারের মানুষ হয় না, আবার অনেকে পরিবারে থেকেও কিন্তু কালপিট সাপ হয়। অনেকেই সেই জিনিসটা নিয়ে দেখলাম অনেক কমেন্ট করেছে, যে কি বানানো গল্প, হ্যাঁ, তারপর ঢপের গল্প। একটা বলাতে ভুল, 1995কে 2095 মুখ থেকে বার হয়েছে ঘটনা বলার সময়, আর আমি হাজার কাজের প্রেশারে থাকি তোমরা জানো। আর এই ভুলটা আমি প্রেশারে বলে না, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমার ভুল হতেই নেই, আমি হচ্ছে ভুল করতেই পারি না, ভুল তো আরও সাধারণ পাবলিকের হবে, আমি তো সেলিব্রিটি, আমার তো হবেই না। কিন্তু সেখানে দাঁড়িয়ে তোমাদের কথা মতো কিছু মানুষের, সবাইকে না, আমি জানি তারাও এখানে এসে ঘাপটি করে চুপটি করে ঘটনা শোনে, কিন্তু কমেন্ট করে না। ভুল করলে তারা তাদের মুখ খোলে,
মানে হাতের কাজ দেখায় তখন কমেন্ট করতে বসে, এর আগে না, ভালো কোনো কমেন্ট তারা করে না। তাদের জন্য আমি শুধু বলছি যে আপনারা যে কথাগুলো বলেছেন তা আপনারা জীবনে কোনো দিন ভুল করেননি, ভুল বলেননি, ভুল অজান্তে আপনাদের মুখ থেকে কোনোদিন বের হয়নি। আপনারা কেমন মানুষ আমার কাছে জিজ্ঞাসা চিহ্ন রইল। আপনাদের বাড়িরও মানুষ, আপনি যদি না করেন কেউ ভুল কথা বলে না, ভুল করে কিছু বেরোয় না, সেইটা নিয়েও আপনারা এরকমই বলেন। তো প্রতিবাদ হওয়াটা কিন্তু ভালো, আপনারা বলেছেন এটা প্রতিবাদ করেছেন, খুব ভালো, কিন্তু আপনারা আপনাদের বাড়ির লোক যদি ভুল করে প্রতিবাদ করেন তো? যারা করেছেন এখানেও আমি জানি চুপচাপ বসে ঘটনা শুনছেন, তাদের বলছি গায়ে লাগবে, তারা অবশ্যই কমেন্ট করবেন। হ্যাঁ, আপনারা বা আপনাদের পরিবারের কেউ ভুল করে কিনা। একটা কথা যেখানে বারবার কিন্তু বলা হয়নি, একবারই বলা হয়েছে, আমি শুনেছি একবার বলা হয়েছে, প্রথমে 1995 সালে বলা হয়েছে, তারপর ঘটনার মধ্যে 2095 সাল একবার বলা হয়েছে। আমি জানি তোমরা ঘটনাটা খুব ভালো করে শুনেছো। যারা আমার পরিবারের মানুষ, যারা আমার প্রত্যেক দিন কমেন্ট করো, তোমরা কেউ কিন্তু ভুলটা ধরোনি, কিন্তু কিছু পাবলিক এসে এমনভাবে কমেন্ট করেছে, মানে একটা কিছু ভাই পেয়ে গেছি এইবার তোমাকে ছাড়া যাবে না। তবে অসংখ্য ধন্যবাদ, আপনারা রিচটা আমার অনেক বাড়িয়ে দিয়েছেন। যাই কমেন্ট করেন, আমাদের ইউটিউব কমিউনিটি থেকে রিচ চায়, আপনারা ভুল ভাল যাই কমেন্ট করেন, রিচটা আমার বাড়িয়ে দিয়েছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার তো মাঝে মাঝে ভাবছি জেনে বুঝে ভুল বলবো, ঠিক আছে, তাহলে আপনারা কমেন্ট করবেন। তো অনেকগুলো কথা বললাম, এইবার আমি যাব দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটা যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমাদের রাজাবাজারে একটা ফ্ল্যাটকে কেন্দ্র করে। দেখো, আমরা অনেকেই বাড়ি ফ্ল্যাট, অনেকে নিজের বাড়ি তো নেই, আমরা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছি, আমরা বাড়ি ভাড়া নিচ্ছি। তো একটা ফ্ল্যাট রাজাবাজারে নিয়েছিল, যারা নিয়েছিল তারা নতুন বিয়ে করে, বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে মানে অত্যাধিক অশান্তি ঝামেলা, তারা থাকতে না পেরে তার হাজবেন্ড আর সেই বোনটি আমায় ঘটনা পাঠায়, আমি নাম বলবো না, বোনটি বলেই বলছি, সেই বোনটি তারা একটা ফ্ল্যাট নেয়, কিনিনি, ভাড়া রেন্টে নেয়। বলছে দিদি, এই ঘটনাটা আমি প্রথম ভেবেছিলাম যে এর মধ্যে সেরকম বলার মতো হয়তো মনে হবে কিছু নেই, কিন্তু যখন একের পর এক জিনিস ঘটতে থাকে তখন মনে করলাম যে না, এটাও আমার জানানো দরকার, কারণ আমি তোমার পরিবারের একজন নিয়মিত শ্রোতা। আজকে না, আমি 2 বছর ধরে তোমার প্রোগ্রাম ব্যাক টু ব্যাক সব শুনি, সারাদিন শুধু তোমার প্রোগ্রাম আমার বাড়িতে, তোমার গলার আওয়াজ সারাদিন ঘুরতে থাকে, নয় তোমার ফেসবুক, নয় তোমার আমি এখানে ইউটিউব, না হলে শোনা কথা আমি শুনতেই থাকি। দিদিভাই, এবার বলি, ফ্ল্যাটটা যখন নিই, ফ্ল্যাটটা দেখেই পছন্দ হয়, খুব শান্ত, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিলিবিলি ফাঁকা, আর রুমগুলো বেশ খোলামেলা, সুন্দর। ফ্ল্যাটটা দেখে পছন্দ হতে যার মারফতে যাই তাকে আমি অ্যাডভান্স করে ফ্ল্যাটটা চলে আসি, কারণ আমার খুব 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 পছন্দ হয়, আমি চলে আসি। এবার আমরা শিফটিংয়ের একটা ডেট ফেলি, তো যেই ডেট ফেলি সেই ডেটে আমার বাবার একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়, মানে সেরকম না, সাইকেল নিয়ে বাজার করে আসছিলেন, মানে আমার বোনের বাবা, শ্বশুর মশাইয়ের কথা কিন্তু না, বোনের বাবা, একটা ছোটোখাটো বেলঘুরিয়ায় বাড়ি বোনদের, ওখানে বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়, শুনে চলে যায়। সেদিন তারা শিফটিং করতে পারিনি, কারণ আগে বাবা মা, তারপর রাজ্যের কাজ বলছে। তারপর আমরা ফোন করে বললাম যে আজকে আমরা যাব না, আমাদের 2 দিন পর আমরা শিফট করব। তো তারা বললো ঠিক আছে, 2 দিন পর আমরা শিফট করি। দিদি, ওই বাড়িটা মানে ওই ফ্ল্যাটটা আর কি, বলছে রাতের বেলা কেউ যেন মানে ঠিক যেন কেউ মন্ত্র পাঠ করছে। প্রথম দিন বোন শোনে, খুব উইক, টায়ার্ড ছিল, কাজকর্ম সারাদিন, মালপত্র ঢোকানো, একটা তো মুখের কথা না। তো বোন কিন্তু সেখানে গিয়ে ওই জিনিসটা শুনেছে, কিন্তু অতটা গুরুত্ব দেয়নি। ঠিক তার পরের দিন বোনের যে স্বামী, ভাই, সে বলে, এই বোনকে বলে, তুমি কোনো রকম মন্ত্র পাঠ করার শব্দ পাচ্ছ?
তখন বলছে হতে পারে আশেপাশে কেউ রাতের বেলা পুজো করে, রাতের বেলা মন্ত্র পাঠ করার মতো শব্দ হয়, মানে কি বলছে সেটা শোনা যায় না, কিন্তু এরকম করে একটা আওয়াজ হয়। তো বোন বলে দেখো হতে পারে কেউ পুজো টুজো করে রাতের বেলা, অনেকে তো আছে, তো ছাড়ো ওইসব, পরে আস্তে আস্তে এখানে থাকতে থাকতে কিছু মানুষের সাথে যখন পরিচয় হয়ে যাবে তখন নয় জিজ্ঞেস টিজ্ঞেস করবো কাউকে কি ব্যাপার। তো এরকম করে বোন বলে দিদি কিছুদিন আমাদের চলতে থাকে, মানে আমরা না সেই জিনিসটা গায়ে লাগাতাম না, ও আমাকে বলতো ও আমাকে বলতো কিন্তু আমি সেই জিনিসটা শুনতাম, কিন্তু সত্যি কথা বলতে আমরা না কেউ ওইসব বিষয়টা তো গুরুত্ব দিতাম না। রাতে শুনতাম, রাতে শুনতাম, সকাল হতো ভুলে যেতাম, রাতে শুনতাম সকাল হতো ভুলে যেতাম, এরকমই করতাম আমরা। একদিন বোন বলছে দিদি তোমার ভাইয়ের তো রাতের ডিউটি ছিল, ও চলে যায়, 15 দিন ডে ডিউটি হয়, 15 দিন নাইট শিফটিং হয়। বলছে রাতের বেলা আমি যখন একা শুয়ে রয়েছি, মানে তোমাদের ভাই যাবার পর, সেই মন্ত্র উচ্চারণ মনে হচ্ছে যেন আমার কানের কাছে বসে কেউ মন্ত্র পড়ছে, ঠিক আমার কানের কাছে বসে কেউ মন্ত্রটা পড়ছে। আর যত রাত হচ্ছে না ওই মন্ত্র পাঠ মনে হচ্ছে যেন আরো বাড়ছে, আরো বাড়ছে, কেউ যেন আরো জোরে পড়ছে। বোন বলছে দিদি আমি না ঘুমাতে পারছি না, আমি তোমার ভাইকে ফোন করি, রাত তখন 3:10-15, ফোন করে বললাম জানো তো দেখো না এই রুমের মধ্যে রয়েছি, কিরকম না ওই মন্ত্র পড়ার শব্দটা খুব জোরে, যেন ঘুমাতে পারছি না, আমার কানে আসছে। তখন তোমাদের ভাই বলল যে ও তুমি ঠাকুরের নাম নাও, নাহলে ফোনে হনুমান চালিসা চালাও, চালিয়ে শুয়ে পড়ো, ভয় পেও না। আরে তুমি লোককে জিজ্ঞেস করো না কেউ এরকম পুজো টুজো করে নাকি রাতের বেলা, আরও তো ফ্ল্যাটে লোক আছে। আমি বললাম দেখো 2 দিন হয়েছে এসছি, এর মধ্যে জিজ্ঞেস করবো, মানে লোক দেখো যেছে তো কথা বলা যায় না, এবার কেউ কথা বললে তার সাথে কথা বলবো তো কিরম একটা লাগে। বললো না তুমি কথা বলো, কথা বলে দেখো। এইবার এরকম করে আস্তে 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 2 দিন কাটে, ও কিন্তু কাউকে বোন জিজ্ঞেস করেনি, কাকে জিজ্ঞেস করবে, কারোর সাথে দেখা হয় না, সবাই গেট বন্ধ করে যার যার ভিতরে রয়েছে, কেউ দেখলেও কথা বলে না। বোন লজ্জা পাচ্ছে, নতুন জায়গা, ও তো ওর আগে ভাড়া বাড়ি থাকেনি, ওর সে অভিজ্ঞতা নেই। বোন বলছে দিদি 2 দিন পর একদিন আমি বিকালবেলা দোকানে বেরিয়েছি, মানে ফ্ল্যাট থেকে লিফটে করে নেবে আমি ওই সামনে দোকানে গেছি। দোকানে যখন মাল নিতে গেছি একদিন, মানে ওই দোকান থেকে মাল নিয়েছিলাম, তখন আমরা আসিনি, দেখতে এসেছিলাম, ওই সময় কিছু জিনিস নিয়েছিলাম। বলছে দিদি ওই দোকানের লোকটা আমাকে বলছে আচ্ছা ম্যাডাম আপনি কি এই ফ্ল্যাটে এসছেন নাকি, ভালোই হলো, আমার দোকান থেকে মাল নেবেন, সব কিছু পাবেন, আর না হলে পরে বিল করে দেবেন, আমার দোকানে 2টো ছেলে রাখা আছে, সবাই তো কাজের মধ্যে থাকে, বিল করে পাঠিয়ে দেবেন, নাহলে হোয়াটসঅ্যাপ আমার নাম্বারটা নিয়ে যান, আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন, আমি মালগুলো গুছিয়ে আমি আমার দোকানে ছেলে আছে ওদের দিয়ে পাঠিয়ে দেবো, উপর থেকে আসার কোনো প্রয়োজন নেই, যদিও লিফট আছে, আর নাহলে আসবেন ভালোই হবে, গল্প হবে। তখন বলছে হ্যাঁ দাদা আমরা এখানেই রয়েছি, এই ফ্ল্যাটে রয়েছি। তখন সেই দাদা দোকানের বলে আপনি কত নাম্বার ফ্ল্যাটে আছেন, কোন ফ্লোরে আছেন। তখন বলছে আমি 4th ফ্লোরে আছি, আর রুম নাম্বার ছিল 317, 317। যখনই বলে তখনই ওই দোকানের লোকটা না বলছে 317, ও আচ্ছা, মানে এরকম করে কথাটা বলে যে কথাটা বোনের একটা অস্বাভাবিক লাগে। বোন তখন বলছে যে দাদা এরকম চমকে উঠলেন কেন, 317 4তলায় নাম শুনে, কি ব্যাপার। তখন বলছে না না কোথায়, ভালো তো, ওই রুমটা ভালো, ওটা দিয়ে সুন্দর রাস্তা দেখা যায়, ওই রুমটা আবার সত্যি ভালো, ওই রুমটা দিয়ে রাস্তা ভালো দেখা যায়, রাস্তা মানে হাওয়া বাতাসটা ভালো খেলে। ভালো কথা। বোন আর কিছু লোক ছিল, বেশি কথা বলেনি, চলে আসে। বোন বলছে দিদি আমার সেদিন একটা আতঙ্ক লাগে মনে, আমি ওপর থেকে দেখতে পাই দোকানটা, দেখলাম দুপুর 1:30টার সময় পরের দিন দোকানটা খোলা, আমি একটা চুড়িদার পরে ওড়না নিয়ে সাথে সাথে নামলাম, দোকানটা বন্ধ হওয়ার আগে 2টোর দিকে দোকানটা বন্ধ করে আবার বিকাল 6টা 5:30টায় খোলে। আমি ভাবলাম দোকানটা বেশ চলে, খুব ভালো বিক্রি। আমি ওই সময় তড়িঘড়ি করে ওড়না নিয়ে চুড়িদার পরেই
নেবে আসলাম ওনার দোকানে। এসে আমি ওই দাদাকে বললাম, দাদা কিছু মাল দেন তো, বিকালবেলা একটু খাবার বানাবো, আপনার ভাই আসবে, আর সেদিন তোমার ভাই আসবে। বোন বলে। তখন উনি বলছে কি নেবে, এবার একটা কাগজে লিখে নিয়ে আসে জিনিসগুলো, উনি দিয়ে বন্ধ করবে। বলছে একটু আগে আসলে ভালো হতো, বন্ধ করার সময় ঠিক আছে, এসে যখন গেছো আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আগে আগে বললে ভালো হয়, তুমি তো আমাকে হোয়াটসঅ্যাপে বলতে পারতে। তখন বোন বলে যে আমি তো বলতে পারতাম, বলিনি কারণ আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। আপনি সত্যি করে বলেন তো, আমি আজকে প্রায় 7-8 দিন ধরে রয়েছি, আমার সাথে এরকম রাতের বেলা হয়, আপনি বলুন কি ব্যাপার। তখন ওই লোকটা প্রথমে বলতে চাইনি, কিন্তু লোকটা যে কিছু জানে সেটা বোন বোঝে। বোনকে সেদিন কিছু বলেনি, বোন চলে আসে। রাতের বেলা যখন ভাই আসে তখন এই ঘটনাটা বলে। এবার ভাই তখন ভোরবেলা পরের দিনকে যায় দোকানে, দোকানটা খুলে যায়, সকাল সকাল দোকানে যায়। এবার একটা দুটো করে লোক মাল আসছে, নিচ্ছে, চলে যাচ্ছে, ভাই দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থেকে তখন ফাঁকা হলে তখন ওই দোকানের লোকটাকে বলে যে কি ব্যাপার, আপনি এরকম বলেছেন আমার মিসেসকে, আমাদের সাথে এরকম হচ্ছে, দেখুন আমি থাকি না। তখন মানে এই বোন সবে 2 মাস কি 2.5 মাসের অন্তঃসত্ত্বা, বলছে দেখুন আপনি আমাদের না বলেন, একটা বাচ্চার খাতিরে কমসে কম সত্যিটা বলেন, আমাদের নতুন এক সদস্য আসতে চলেছে, ও তো একা থাকে, যদি কিছু হয়ে যায় সারা জীবন বাচ্চাটার কাছে কি মুখ দেখাবো। তখন সেই লোকটা বলে যে এই বাড়িতে একটা মেয়ে আর মা থাকতো, আর মা আর মেয়ে দুজনে খুব ব্ল্যাক ম্যাজিক করতো। এমনকি ওই মেয়েটা কাদের কাদের সাথে, সব মুসলমানদের সাথে মিশতো, মুসলমান ছেলে মেয়েদের সাথে মিশে মিশে বাড়িতে এসে কখনো গোটা মুরগি নিয়ে যেত, কখনো ছাগল নিয়ে যেত, কখনো লাউ মোচা শনিবার এরকম সব কিনে নিত। এবার দেখো, যারা ফ্ল্যাটে থাকে, নিচে দোকানপাট থাকলে ফ্ল্যাটে কি ঢুকছে কি আসছে কে কি নিয়ে সব কিছু ফলো করে লোক আছে, কিন্তু এগুলো ওনারা কিন্তু দেখে। তারপর ওই রুমের মধ্যেই নাকি মেয়েটা মারা যায়, মেয়েটা মাটাকে পুলিশে ধরে নিয়ে যায়। তারপর অনেক দিন বন্ধ ছিল, তারপরে আবার ফ্ল্যাটটা পুনরায় কাউকে ভাড়া দেয়, তারা ওখানে থাকতে পারেনি। তারাও বলতো রাতের বেলা নাকি একটা মেয়ের কান্নার আওয়াজ পায়, যেটা বোন পায়নি। বোন বলে মিথ্যা কথা বলবো না, কিন্তু মন্ত্র পাঠ করার শব্দ পেত। আর যারা আগে ছিল তারা বলতো মন্ত্র পাঠ করার সাথে সাথে একটা আর্তনাদ করে কান্নার গুগানির শব্দ পাওয়া যেত। তো সেই রুমটা অনেক করে বলে যে বোকারের দ্বারা সেই রুমটা দিয়েছিল, সে বোকারকেও তো আচ্ছা করে দিয়েছে, ওখানে কিছু স্থানীয় লোক সাহায্য করে। এই বোন লাস্টে ওই ফ্ল্যাটটা পুরো বন্ধ করিয়ে দেয়, বলেছে আপনারা ফ্ল্যাটে পুরো শান্তি করবেন, পুজো পার্বণ করে তারপর ফ্ল্যাটটা আপনারা ভাড়া দেবেন। এবার সব থেকে বড় কথা, বোন আমাকে জিজ্ঞেস করেছিল দিদি তুমি কি এই ফ্ল্যাটের কাজ করবে, আমি না করেছি। আমি না করেছি কারণ হচ্ছে সত্যি কথা, আমি কারোর বাড়ি থেকে এখন কাজ করছি না, আমার শরীর সেরকমভাবে এখন সাথ দেয় না, আমি যাই না, আমি বাড়িতে বসে আমার মায়ের কাছে আমি কাজ করি, পাঠিয়ে দিই। তাই আমি না করেছি, যদি তারা যোগাযোগ করে আমি বাড়ি থেকে কাজ করে পাঠিয়ে দেবো। এই হচ্ছে ঘটনা। তো এখনের মতো আসবো, আজকে খুব টায়ার্ড বুঝতেই পারছো, আমি দীঘা থেকে জাস্ট ফিরেছি, এসে 8 ঘন্টা রেস্ট নিয়ে ঘটনা বলতে বসেছি। এখন রাখছি, দেখা হবে আগামীকাল, একটুখানি এনার্জেটিক হয়ে আসবো, ঠিক আছে? আর যে ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করি সেই ঘটনা তোমরা নিজেরাই কমেন্ট করো, দিদিভাই তোমার ঘটনা সত্যি কি মিথ্যে, শুনলে বোঝা যায়। আমি কিন্তু এরকম কোনো ঘটনা বলি না যে তোমরা কেউ দাঁড়িয়ে বলতে পারবে এগুলো মিথ্যে বানানো গল্প, কারণ মানুষের কি খেয়ে কাজ আছে আমাকে মিথ্যে ঘটনা তারা দিতে যাবে। এখনও ঘটনা আছে যেগুলো আমি শেয়ার করতে পারিনি। কালকে এক বোন রাগে রাগে বলছে দিদি আমার ঘটনাটা এখনও শেয়ার করলেন না, আমি বলছি করবো বোন, দীঘা থেকে যাই করবো। তাহলে কি বলবে, ঘটনার অভাব নেই, তবে ছোট ছোট ঘটনা আছে সেগুলো অ্যাড করতে হয়। তোমরা যারা ঘটনা পাঠাচ্ছ অবশ্যই বড় বড় একটু ঘটনা পাঠাও, তাহলে ভালো হয়। একসঙ্গে 2-3টে পাঠালে আরও ভালো হয়। নাম্বার বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ করবে, যে কোনো সমস্যায় পড়লে একই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, সেটা 9088336183। আবারও পুনরায় শুনে নিও। আর এখনের মতো শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, বড় ভাইয়ের আশীর্বাদ সবার মাথার উপরে থাক।